বিদেশে সম্পদের পাহাড় সাবেক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী জাবেদের বাড়ি আছে ৩৫০-র বেশি। আল জাজিরার প্রতিবেদনে বিলাসবহুল লাইফস্টাইলের চিত্র। মামলা হলেই গ্রেফতার নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা। নবজাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ। শেখ হাসিনা, রেহানা ও জয় সহ ২১৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা, অর্থ পাচার মামলায় রিমান্ডে সালমান ও আনিসুল। বিদ্যুতের লোডশেডিং কমতে শুরু করেছে জানালেন জ্বালানি উপদেষ্টা। বললেন, গ্যাস উত্তোলনে ১০০টি কূপ খনন সরকারের লক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশে সম্পদের পাহাড় বিগত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের। তার সম্পদের মধ্যে রয়েছে লন্ডনেই ৩ শতাধিক বাড়ি, বিলাসবহুল গাড়ি। ভূমিমন্ত্রী থাকাকালীন ২০২০ সালেই যুক্তরাজ্যে কিনেছেন ৮৯টি বিলাসবহুল বাড়ি। বাড়ি কেনার নেশায় মত্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দুবাই, যুক্তরাষ্ট্রেও কিনেছেন অনেক অ্যাপার্টমেন্ট, বাগানবাড়ি সহ অঢেল সম্পত্তি। দোহা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। পাশাপাশি উঠে এসেছে তার বিলাসবহুল লাইফস্টাইলের চিত্র। আহমেদ সারোয়ারের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের আর্থিক অবস্থা নিয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে টিআইবি। তাতে টিআইবির নির্বাহী পরিচালক প্রথমবারের মতো জানান, একজন মন্ত্রীর বিদেশে চলমান ব্যবসার মূল্য ২৩১২ কোটি টাকা। সম্পদ বিকাশ হয়েছে, যদি বৈধভাবে হয়ে থাকে তাহলে কিন্তু কারোই কোনো আপত্তি থাকবে না, কোনো কোশ্চেন করার কোনো অধিকার থাকবে না কারো। কিন্তু অবৈধ প্রক্রিয়া যদি হয়ে থাকে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া হয়ে থাকে যদি, এবং তারও উপর যদি আবার সেটা তথ্য গোপনও রাখা হয়ে থাকে, উভয় ক্ষেত্রে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটি জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এরপরই ২৯ ডিসেম্বর দেশের গণমাধ্যমগুলোতে উঠে আসে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাম। এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনও করেন সাইফুজ্জামান চৌধুরী। যদি ১ টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে, আমি এমপি থেকে রিজাইন দিব। আই এম ভেরি ক্লিন ম্যান। দুর্নীতি অস্বীকার করলেও এবার সবকিছু অনেকটা পরিষ্কার হয়ে যায় আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে বলা হয়, বিদেশে সাবেক এ দুর্নীতিবাজ মন্ত্রীর রয়েছে শত শত ফ্ল্যাট ও গাড়ি। মোট ৫টি দেশে ৮,০০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ধারণা করা হচ্ছে এর বাইরে আরো সম্পদ থাকতে পারে সাইফুজ্জামান চৌধুরীর। I also ordered in Harris, custom made. Takes 4 months. I bought them for £3,000 each. Each? Each. 3,000 pounds. What shoes are there? Ostrich. And crop. Baby crop. Belly crop. Half. ব্যবসায়ী হিসেবে সাইফুজ্জামান ও তার বাবা আখতারুজ্জামান চৌধুরীর নাম ডাক থাকলেও সম্পদ ক্রয়ে দুর্নীতির বিষয়টি উঠে আসে। প্রায় সম্পদ কেনা হয় ২০১৬ থেকে ২০২৩-এর মধ্যে, যে সময় সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। তবে সবশেষ ২০২৪ সালের মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। এখনও দেশের মাটিতে নেই তিনি। অনেকটা নাটকীয়তার মাধ্যমে আল জাজিরার তথ্যচিত্রে জানানো হয়, নিরাপদেই দেশ ত্যাগ করেছেন তিনি। আমি নিরাপদে আছি, আল্লাহ। কিন্তু বেরোতে পারেন নাই? পেরেছি। ওয়াও, কোথায় আপনি এখন? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু অপরাধীদের বিরুদ্ধে মামলার অনুরোধ তার। আইন নিজ হাতে তুলে নেয়ার অধিকার কারণেই জানিয়ে মব জাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতনদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। মব জাস্টিসের বেশ কিছু ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচেতন হতে হবে জনগণকে, আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান তার। এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থ না হয়। হয়রানিমূলক মামলা না দিতেও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী
তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখে। এছাড়া ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজির সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেছেন, দেশে এখন মবক্রেসি হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনও পেশাগত দায়িত্ব পালন না করায় নানামুখী রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, কিছু চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। বিচ্ছিন্ন ঘটনা বলে এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে প্রতিরোধ করতে হবে। মব জাস্টিসের নামে যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বের মধ্যে থাকবেন, এমনটাই আশা করে জনগণ। তাদের নিয়ে যেন কোনো বিতর্কের জন্ম না হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। মব জাস্টিস ইজ মব জাস্টিস, এটা কোনো জাস্টিস নয় তো। জাস্টিসের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এটা মানে একেবারে মবক্রেসি এক কথায়, খুবই অনাকাঙ্ক্ষিত। এগুলো ক্ষতিকর, সমাজের মানে যে ডিসিপ্লিনের যে ফ্যাব্রিকটা থাকে এটা নষ্ট হয়ে যায়। এরকম ঘটনা যখন ঘটছে, ইন্ডিভিজুয়াল কেসেস ধরে ধরে এগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেয়। কিছু ব্যবস্থা না নিলে এগুলো তো বন্ধ হবে না। সবকিছু মিলে একটা অ্যানার্কিক সিচুয়েশনের দিকে যাচ্ছে, যে এটা ইমিডিয়েটলি স্টপ করার জন্য গভর্নমেন্টের একটা পথ দেওয়া উচিত। বিভিন্ন মতলববাজ, বিভিন্ন ফন্দিবাজ লোক, স্বার্থান্বেষী লোক, এদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করতে পারে। তারাও এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে। ফ্যাসিবাদী শক্তির কোনো না কোনোভাবে এদের ফিরে আসার জন্য একটা জমিন তৈরি করা, মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে সে ধরনের কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের। সংশ্লিষ্ট তাদের গোয়েন্দা সংস্থা আছে, বাহিনী আছে। এগুলোকে আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে এগুলোকে এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়টি সঠিক নয়। বিষয়টি সরকার বিবেচনায় নেবে বলে আশা তার। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ ও আহত পরিবারের সাথে বিএনপির সাক্ষাৎ ও সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা আশা করি তারা সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, মেনটেন করতে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে শৃঙ্খলা আছে, শান্তিপূর্ণ আছে, এখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমানের কথা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 216 জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজসে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। নিহত রাসেল গাজী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীর চট মধ্যপাড়া গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ওই দিন বেলা 11টার দিকে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাসেল গাজী। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান এই আদেশ দেন। সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। গত 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, এখন থেকে বিদ্যুৎ জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার হবে না। অতীতে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের সম্ভাবনা খুঁজে বের করা হবে। বিদ্যুতে গেল কয়েকদিনে লোডশেডিং বেড়েছিল, তা এখন কাটিয়ে উঠেছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। ভোলা গ্যাস ক্ষেত্রে 5 TCF গ্যাস রিজার্ভের তথ্য সঠিক নয় জানিয়ে তিনি বলেন, 100টি কূপ খনন করা সরকারের লক্ষ্য। বিদ্যুৎ ও গ্যাসের সব চুক্তি বহাল আছে এবং থাকবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কি বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজেট সহায়তা ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারে ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। এছাড়াও জ্বালানি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো নির্মাণ, রোহিঙ্গাদের সহায়তায় অর্থায়ন করবে সংস্থাটি। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্কিন রেইজার তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছে কি কি সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ $104 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। দেশের ইতিহাসে বিদেশি ঋণের এটাই সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ 103.79 বিলিয়ন তথা $10,379 কোটি পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে শুধু শেখ হাসিনা সরকারের আমলেই বিদেশি ঋণ বেড়েছে $53.42 বিলিয়ন। 2009 সালের জুন শেষে সরকারের বিদেশি ঋণ ছিল $50.36 বিলিয়ন। 15 বছর 8 মাসের ব্যবধানে বিদেশি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সরকারি খাতের বিদেশি ঋণের মধ্যে সরকারের নিজস্ব, কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। ফরিদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর জাফরুল্লাহকে ডিবি কার্যালয়ে নেয়ার পর তিনি অসুস্থ বোধ করায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে 2014-18 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ 2024 সালের নির্বাচনে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
ফিলিস্তিন রাষ্ট্র গঠনে রাজি না হলে ইসরায়েলের স্বাধীনতায়ও স্বীকৃতি দেবে না সৌদি আরব, সাফ জানিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। রিয়াদে শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে যুবরাজ সালমান ফিলিস্তিনের স্বাধীনতায় সৌদির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বলেন, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী স্বীকার না করলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা করে লাভ হবে না। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 10ম বিশেষ অধিবেশনে ইসরায়েলের বর্বরতা আর দখলদারিত্বের প্রতিবাদে উত্থাপিত ফিলিস্তিনের প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। গত 19 জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের আলোকে উত্থাপিত প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলে ঐতিহাসিক এক মুহূর্তের অবতারণা হয়। পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 124টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ 14টি দেশ। আর ভোট দেয়নি ভারত, নেপাল, কানাডা, যুক্তরাজ্য, ইউক্রেন, দক্ষিণ সুদান সহ 43টি দেশ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিদেশি সম্পদের পাহাড় সাবেক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী জাবেদের বাড়ি আছে 350-র বেশি। আল জাজিরার প্রতিবেদনে বিলাসবহুল লাইফস্টাইলের চিত্র। মামলা হলেই গ্রেফতার নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা। মব জাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ। শেখ হাসিনা, রেহানা ও জয় সহ 216 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা। অর্থ পাচার মামলায় রিমান্ডে সালমান ও আনিসুল। বিদ্যুতের লোডশেডিং কমতে শুরু করেছে জানালেন জ্বালানি উপদেষ্টা। বললেন, গ্যাস উত্তোলনে 100টি কূপ খনন সরকারের লক্ষ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।